সবাই দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখা যায়। আচ্ছা, তাহলে আমরা এখন মোটামুটি আলোচনা শুরু করি। আচ্ছা, প্রথমে আমরা কি করলাম, একটা ফেসবুক গ্রুপে সবাইকে অ্যাড করে নিলাম। এখন এটাকে মাসুম আহমেদ ভাই। আচ্ছা মাসুম আহমেদ ভাই, আপনি আহ, এখানে রিকোয়েস্ট দিতে বলি আবার। আচ্ছা, আমরা যে ফেসবুকে ঢুকলাম এটা আসলে কি? এটা একটা হচ্ছে ওয়েবসাইট, আপনারাও একটু রেসপন্স করবেন। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে একটা ওয়েবসাইট। আমরা আমরা যে কোর্সটা করতেছি এই কোর্সটার নাম হচ্ছে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। অর্থাৎ এখানে আমরা ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শিখবো। এখন কথা হচ্ছে ডিজাইনটা কি, আসলে কি দিয়ে করা হয় বা কেমন হয় দেখতে, সেটা আমরা দেখতেছি এখানে যে একটা ওয়েবসাইট, এটা হচ্ছে facebook.com। এটা একটা ওয়েবসাইট, এখানে আমরা কি করলাম, একটা গ্রুপ করলাম। এই গ্রুপে এখানে আমরা যা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ওয়েবসাইট। আবার আমরা যদি এখন চলে আসি গুগলে, এটাও একটা ওয়েবসাইট। আবার যদি আমরা এখন চলে যাই হচ্ছে গুগল ট্রান্সলেট বা ইউটিউবে, এটা আরেকটা ওয়েবসাইট। অর্থাৎ এই সব কিছু হচ্ছে আমরা একটা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তৈরি করা হয়েছে। সেটা প্রথমত যেটা দিয়ে তৈরি করা হয় সেটা হচ্ছে এইচটিএমএল। তো আমরা বিভিন্ন ওয়েবসাইট তৈরি করতে এইচটিএমএল এবং সিএসএসটাই ব্যবহার করা হয়। এটাকে বলা হয় মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল সিএসএস কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা সবাই মনে রাখবেন। এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখন আমরা দেখব যে একটা ওয়েব ডিজাইন, একটা পেজের স্টার্ট কিভাবে করতে হয়। সর্বপ্রথম এখানে এসে ডেস্কটপে আসবে সবাই। সবার তো ডেস্কটপ বা ল্যাপটপ আছে, তাই না? জি ভাইয়া। আচ্ছা, মোবাইলেও করা যায় কিন্তু মোবাইল থেকে আসলে ওইভাবে প্র্যাকটিস করা সম্ভব হয় না। সো একটা ডেস্কটপ অথবা ল্যাপটপ দরকার হবে। তো আমি প্রথমে ডেস্কটপের উপর রাইট ক্লিক করতেছি, করে এখান থেকে নিউতে এসে নিউ থেকে একটা টেক্সট ডকুমেন্ট নিচ্ছি। নিয়ে এখান থেকে আমি এই ফাইলের নেমটা চেঞ্জ করতেছি, করে এখানে করে দেব ইন্ডেক্স ডট এইচটিএমএল। নাম যেটা ইচ্ছা সেটা দিতে পারি, কিন্তু ডটের পরে যেই অংশটুকু আছে এটা হচ্ছে এক্সটেনশন, এইটা যাতে এইচটিএমএল থাকে। এখন কারো কারো ক্ষেত্রে এই ডটের পরের অংশটুকু শো নাও করতে পারে। আমার দেখেন এই যে একটা ভিডিও করছি আমি, এই ভিডিও শেষে ডট ডাব্লিউ এই জিনিসটা আছে, কিন্তু আপনাদের নাও থাকতে পারে। তো যাদের নাই তারা কি করবেন, তারা এই দিস পিসিতে আসবেন। যদি আপনার উইন্ডোজ 10 হয়ে থাকে তাহলে আপনি এখানে ভিউতে ক্লিক করবেন, করে এখানে ফাইল নেম এক্সটেনশন এইটাতে টিক ইস। টিক মার্ক দিয়ে দেবেন, চেক মার্ক করে দেবেন। দিলে দেখবেন যে ওইটা চলে আসছে। আমি যদি এটা এখন তুলে দেই, দেখেন আমার এখান থেকে এই পার্ট ওয়ানের পরে ডটের অংশ, শেষের অংশটুকু চলে গেছে। দেখেন ইংলিশের পরে ডট এইচটিএমএল লেখাটা চলে গেছে। তো আমি যদি আবারও গিয়ে এখানে চেক মার্কটা দিয়ে দেই, দেখেন শেষে ডট এইচটিএমএল ডট ডাব্লিউএমভি এগুলো সব যুক্ত হয়ে গেছে। আসলে এই শেষের এক্সটেনশনটা মিন করে যে এটা কোন প্রোগ্রামের মাধ্যমে রান হবে। এখানে যে ডাব্লিউএমভি, এমপি4 বা ভিডিও কোনো যদি এক্সটেনশন থাকতো, তখন এটা কোনো একটা মিডিয়া প্লেয়ার বা কোনো একটা প্লেয়ারের মাধ্যমে ওপেন হতো। আবার যদি কোনো ফাইলের শেষে এক্সটেনশনটা থাকে জেপিইজি, পিএনজি, তার মানে কম্পিউটার বুঝতে পারবে যে এটা আসলে কোনো একটা ফটো। এটার শেষে দেখেন আছে ডট জেপিজি, তার মানে কম্পিউটার বুঝতে পারবে এটা একটা ফটো। যখন আমি এটাতে ডাবল ক্লিক করব তখন এটা ইমেজ প্লেয়ার দিয়ে রান হবে। দেখেন এটা একটা ইমেজ প্লেয়ার দিয়ে রান হচ্ছে। আবার এখানে যেহেতু আমি দিছি ইন্ডেক্স ডট এইচটিএমএল, কম্পিউটার বুঝতে পারতেছে এটাকে আমার কোনো একটা ব্রাউজারের মাধ্যমে রান করতে হবে। তো এটাকে আমি যখন ডাবল ক্লিক করব তখন এটা একটা ব্রাউজারের মাধ্যমে রান হবে। এখন দেখেন এই ইন্ডেক্স ডট এইচটিএমএল এর মধ্যে আসলে কিছু নাই, ফাঁকা। তো ব্ল্যাঙ্ক হওয়ার কারণে এখানে দেখেন হচ্ছে টাইটেলের মধ্যে ইন্ডেক্স ডট এইচটিএমএলটা দেখাচ্ছে, তারপরে এই বডির মধ্যে কিছু নাই। তো আমরা এখন এটার মধ্যে কাজ করব। আমরা এটাকে
এটা কাজ করার জন্য আমরা প্রথমে যে সফটওয়্যারগুলো লাগে, মূলত একটা ব্রাউজার লাগে, দেন হচ্ছে একটা এডিটর লাগে। এডিটর হতে পারে নোটপ্যাড, পিসিতে যেটা বিল্ট ইন থাকে, নোটপ্যাড। এটাতেও আপনি কোড করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার এখানে এক্সট্রা কোনো এক্সটেনশন এগুলো যুক্ত করা যায় না। এখানে যা করবেন সব নিজে থেকে করতে হবে। তো আমি বলবো আপনারা নোটপ্যাড প্লাস প্লাসটা ইউজ করেন। এই যে নোটপ্যাড প্লাস প্লাসটা, এখানে কাজ করলে এক্সট্রা কিছু ফিচার পাবেন। দেন আপনারা যখন কোডগুলো সব বুঝে যাবেন, দেন আপনারা আসবেন হচ্ছে ভিএস কোড অথবা সাবলাইম এগুলোতে। আমি নিজে সবসময় ভিএস কোডটাই ইউজ করি, কিন্তু এখন আপনাদের শেখানোর জন্য শুরুর দিকটাতে আপনার হচ্ছে এই নোটপ্যাড প্লাস প্লাস দিয়েই আপনারা শিখবেন। তাহলে বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন এবং মনে থাকবে। কথা কি সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, হ্যাঁ ভাইয়া। এবার যেটা করব, আমি যে index.html যে ফাইলটা আমি তৈরি করছি, এটাতে যদি যদি আমি ডবল ক্লিক করি তাহলে এটার আমি আউটপুট দেখতে পাবো, কিন্তু আমি এটাকে এডিট করতে চাচ্ছি। তার জন্য এটাতে আমি রাইট ক্লিক করব, করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস এটা দিয়ে ওপেন করলাম। এখন এই ফাইলটার ব্যাকগ্রাউন্ডে যে কোডগুলো থাকবে সেটা লেখার জন্য আমাকে একটা অপশন করে দিল। তো এখানে যদি আমি কিছু লিখি, সেটা এর আউটপুটে শো করবে। তো আমি এইচটিএমএল, যেটা এইচটিএমএল এর ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজের সব কিছু সব কাজগুলোই হয় ট্যাগের উপর বেস করে। অর্থাৎ এখানে বিভিন্ন ট্যাগ লেখা হয়, আর সেই ট্যাগের মধ্যে যেই অংশটুকু থাকে সেটা নিয়ে এই কাজ করে। তো এইচটিএমএল এর ট্যাগ লেখার সিস্টেম হচ্ছে এই চিহ্ন, এই চিহ্নটাই ট্যাগের মূল বিষয়। এখন আমি যদি এখানে কিছু একটা লিখি, এখানে যদি কিছু একটা লিখি, এটার মানে হচ্ছে ট্যাগ শুরু আর শেষ। এখন এইচটিএমএল এর জন্য প্রথমে লিখতে হয় এইচটিএমএল ট্যাগটা। অর্থাৎ আমি যদি এখানে এইচটিএমএলটা শুরু করি, এখন শেষ করব এখানে একটা স্ল্যাশ দেওয়ার মাধ্যমে, স্ল্যাশ দিলাম, দিয়ে এইচটিএমএল। এই চিহ্নর মধ্যে এইচটিএমএল লেখার মানে এখানে এইচটিএমএল ট্যাগটা শুরু, আর শেষে এই স্ল্যাশ দিয়ে এটা লেখার এইচটিএমএল লেখার মানে এই ট্যাগটা এখানে শেষ। এর মাঝে আমি যত কাজ করব তা এই ট্যাগের আন্ডারে কাজ হবে। বুঝতে পারছেন বিষয়টা? এখন এর মধ্যে আমি আরো একটা ট্যাগ নিব, সেটা হচ্ছে হেড। হেড ট্যাগটা শেষ করলাম। হেড ট্যাগ শুরু করছি, হেড ট্যাগ শেষ করছি। শেষ করার সময় শুধু ট্যাগের সামনে একটা স্ল্যাশ দিতে হবে। ট্যাগটা শুরু আর শেষ কিভাবে হয় বুঝতে পারছেন সবাই? হ্যালো? জি ভাই বুঝছি। ট্যাগটা শুরু করতে হয় এই লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট আর রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট। প্রোগ্রামিং এর জি ভাষায় এটাকে লেফট অ্যাঙ্গেল বলে, আবার হচ্ছে নর্মালি এটাকে গ্রেটার দেন লেস দেনও বলে। প্রোগ্রামিং এর ভাষায় এটাকে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট বলে, এটাকে বলে রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট। তো লেফট অ্যাঙ্গেল আর রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে ট্যাগের নামটা দিতে হবে। দেন এই ট্যাগটা যখন শেষ করব তার আগে একটা স্ল্যাশ দিতে হবে। বিষয়টা ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ ভাইয়া ক্লিয়ার। এখন এইচটিএমএল এর সিনট্যাক্সটা হচ্ছে আপনার হচ্ছে এইচটিএমএল ট্যাগের মধ্যে যত কাজ করব সবকিছু থাকবে এই দুইটার মাঝে। আমি এইচটিএমএল এর যত কাজ করব সব থাকবে এর মধ্যে, মানে এর বাইরে কিছু হবে না। এই জিনিসটা মনে রাখতে হবে যে আমি এইচটিএমএল এ যাই কিছু করতে চাই সবকিছু হবে এর মধ্যে। এখন আমি এটার হেডে কিছু কাজ করব। তো হেডের জন্য আমি এই যে হেড ট্যাগটা শুরু এবং শেষ করলাম, আমি এখানে এন্টার দিতে পারি, এখানে কোনো সমস্যা নাই। হেড দিলাম, দিয়ে এখানে আমি চাচ্ছি যে এই যে এখানে index.html লেখাটা আছে, কিন্তু আমি যদি এখন ফেসবুকে যাই তাহলে দেখবো এখানে index.html লেখা নেই, এখানে লেখা আছে ফেসবুক। এটা আসলে কিভাবে করছে তারা? তো এটার জন্য আমরা আসবো এখানে, এসে এখানে লিখবো টাইটেল। এটা একটা ট্যাগ, এখানে লিখবো TITLE টাইটেল। টাইটেল ট্যাগটা শুরু করলাম, টাইটেল ট্যাগটা শেষ করলাম। HTML এ সবকিছু হবে এরকম শুরু আর শেষ দিয়ে। এখানে TITLE টাইটেল লিখলাম। এখন এখানে যদি আমি লিখে দেই ফেসবুক, দেন সেভ দিয়ে যদি এখানে একটা রিলোড দেই, রিলোড বলতে বুঝতে পারছেন? এই যে এখানে একটা বাটন আছে, আমি গুগল ক্রোম ব্যবহার করতেছি, আপনারা অন্য যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন, তবে গুগল ক্রোমটা আমার পছন্দনীয়, এই জন্য আমি এটা ব্যবহার করি। এখানে যখন আমি একটা ক্লিক করব, আমি এখানে যে কোডগুলো লিখছি এই কোডগুলো এখানে কাজ করবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমি এখানে একটা রিলোড দেব। সো আমি এখানে একটা রিলোড দিলে দেখতে পাবো এখানে ফেসবুক হয়ে গেছে।
তো আমি যদি এখানে আবার এসে এই ফেসবুক লেখাটা তুলে দিয়ে এখানে যদি আমি গুগল লিখি, দেন যদি এখানে এসে একটা রিলোড দেই, এই বাটনটাতে যদি একটা ক্লিক করি, দেন দেখবো এখানে গুগল লেখা এসে গেছে। তার মানে আমরা বুঝতে পারতেছি টাইটেল দিতে হয় এই টাইটেল ট্যাগের মাধ্যমে। এর মাঝের অংশে আমি যাই লিখবো সেটাই এই টাইটেলে বসে যাবে। তো আমরা এখানে আরো দেখতে পাচ্ছি যে ফেসবুক লেখার পাশে একটা ফেসবুকের আইকন আছে। তো এই আইকনটা আমরা এখনই অ্যাড করতে যাব না, ওটা একটু কিছুটা অ্যাডভান্সের দিকে যাচ্ছে, তো ওটা আমরা পরে করব। আমরা আপাতত এই টাইটেলটা করতে পারলাম। এরপরে আসি, হেডটা গেল। হেডের পরে আমরা চাচ্ছি এবার আরেকটা ট্যাগ ইউজ করব, সেই ট্যাগটা হচ্ছে বডি। আপনারা একটু আমাকে বলেন, এই বডি ট্যাগটা শুরু করলাম, এটা এখন শেষ করব কিভাবে? HTML এর আগে হ্যাঁ স্ল্যাশ দ্য বডি, মানে যেভাবে HTML লেখা আছে তারপর। আচ্ছা, এইচটিএমএল এর আগে আমি এখানে বডি লিখবো, এটা বলতেছেন? ব্যাকস্ল্যাশ দিতে হবে। ব্যাকস্ল্যাশ দিতে হবে প্রথমে। আচ্ছা ঠিক আছে, আমি এখানে ব্যাকস্ল্যাশ না, আসলে ব্যাকস্ল্যাশটা উল্টো হবে, এখানে জাস্ট স্ল্যাশ দিতে হবে একটা। ঠিক আছে, আপনারা বুঝতে পারতেছেন বিষয়গুলো, বুঝতে পারলাম। আচ্ছা, এখন আমরা এই পেজের মধ্যে যা যা শো করাতে চাচ্ছি, যেই যেই ডিজাইন শো করাতে চাচ্ছি, তা সবকিছু হবে এই বডির মধ্যে। অর্থাৎ এই বডির মধ্যে আমি যাই করব না কেন, এই জিনিসগুলো শো করবে এই বডির মধ্যে, ওই পেজের বডির মধ্যে। আর আমার যদি কিছু লিঙ্কিং করাতে হয় বা হেড, মাথা নিয়ে কোনো কাজ করতে হয়, সেটা থাকবে এই হেডের মধ্যে। যেমন এই টাইটেলটা থাকলো এর মাথার মধ্যে, আমরা এই টাইটেলটা দিছি হেডের মধ্যে। তো এই বিষয়ে আমরা পরে আসবো, এখন আমরা বডিতে কিছু কাজ করি। সাপোজ এখন বডিতে আমি আরেকটা ট্যাগ ইউজ করতেছি। ট্যাগ ইউজ করার প্রথমে আমি নর্মালি কিছু টেক্সট লিখি। লিখলাম, লিখে আমি সেভ দিলাম। দেওয়ার পরে এখন আমি কি করব বলেন তো? আমি এখানে ব্রাউজারে দেখতে চাচ্ছি লেখাটা, কি করব এখন আমি? রিলোড দিতে হবে। আচ্ছা, দিলাম একটা রিলোড। দেখেন এখানে লেখাটা চলে আসছে, এখানে লেখাটা নর্মালি আসছে। এখন আমি চাচ্ছি বিভিন্ন হেডিং ইউজ করব, অর্থাৎ লেখাটা যে অনেক বড় ছোট এরকম বিভিন্ন মাপের যে লেখাটা আছে ওটাকে হেডিং বলা হয় আর কি। তো হেডিংগুলো আমি ইউজ করব, ওটার জন্য আমি এখন একটা ট্যাগ ইউজ করব, সেটা হচ্ছে H1। সরি, আমি আগে ট্যাগটা শুরু আর শেষটা করে নেই। এখানে H1 ইউজ করলাম, এখানে H1টা শেষ করলাম। দেন এখানে লিখব H2, এখানেও করে দেব H2। দেন এখানে লিখব H3, এখানেও করে দেব H3। এখন যদি আমি এখানে এসে একটা রিলোড দেই, দেখেন আমি এখানে যে H1টা দিয়েছিলাম সেটা হচ্ছে অনেক বড় লেখা। এরপরে যে H2টা দিছি সেটা হচ্ছে একটু ছোট। এরপরে যখন H3 দিছি তখন হচ্ছে আরেকটু ছোট। তো এখানে যদি আমি সেম ভাবে H3 এর পরে H4 5 6টা করে নেই, 4 5 6 6, এটাকে যদি করে নেই তাহলে দেখেন কি হয়। আমি যদি এখন একটা রিলোড দেই, তাহলে দেখেন যে যত আমি উপরে উঠছি, মানে H1 H2 H3 এভাবে যত বেড়েছে, তত এটার মনে করেন সাইজ কমতে আছে। H1টা হয়েছে অনেক বড়, H2টা তার চাইতে একটু ছোট, H3টা আরেকটু ছোট, এভাবে যত উপরে উঠছে তত ছোট হয়েছে। তো আপনাদের কাছে আমার একটা প্রশ্ন থাকবে যে এভাবে H1 H2 H3 এভাবে কত পর্যন্ত যাওয়া যায়, এটা আপনারা ট্রাই করবেন। H7 দিয়ে ট্রাই করবেন, তারপরে 8 দিয়ে ট্রাই করবেন, এভাবে করতে থাকবেন, দেখবেন কত ভাই পর্যন্ত 8 যায় এভাবে। পর্যন্ত তো যাই। জি, বুঝি নাই। ভাই 8 6 পর্যন্তই যাই। H6 পর্যন্ত? আচ্ছা, আপনি বললেন H6 পর্যন্ত, তো বাকিরা সবাই একটু এভাবে ট্রাই করে দেখবেন। একটা কিছু হলে এখানে আপনারা যে দেখলেন যে এখানে H1 দিয়ে হচ্ছে এই হেডিং, আপনারা এখানে একটু চেঞ্জ করে দেখবেন কি হয়। এখানে হচ্ছে এই ট্যাগ, এই চিহ্নটা সারা দিয়ে দেখবেন কি হয়, এটা তুলে দিয়ে দেখবেন কি হয়। এভাবে বারবার বিভিন্নভাবে ট্রাই করে করে দেখবেন কি আসলে হয়টা কি।
এটা গেল হেডিং, হেডিং এর ব্যাপার। এরপরে আমি এখানে ধরেন হচ্ছে কিছু প্যারাগ্রাফ লিখতেছি। সাপোজ এখানে আরেকটা হেডিং নিয়ে নেই, H2। জি রুটিন চল দেখতে পারে ওই সাইডে রুটিন। এখানে একটা H2 নিলাম, এখানে লিখি দিস ইজ হেডিং। একটা রিলোড দেই, আমরা এখানে দেখতে পাচ্ছি দিস ইজ হেডিং লেখাটা আসছে। এখন আমরা এর নিচে একটা ট্যাগ নিব, এই ট্যাগের নাম হচ্ছে পি। পি ট্যাগ যেটা করবে সেটা হচ্ছে পি মেন হচ্ছে প্যারাগ্রাফ, অর্থাৎ এখানে আমি কিছু কন্টেন্ট লিখতে পারি। এখানে আবার লিখলাম, এটাই লিখি, এতটুকুই কপি করে নিচ্ছি আমি। একটা জিনিস খেয়াল করেন, নোটপ্যাডে যখন আমি নোটপ্যাড প্লাস প্লাসে যখন আমি লিখতেছি, তখন লেখাটা যখন অনেক বড় হচ্ছে তখন এই ডান দিকে সরে যাচ্ছে। তো এই বিষয়টা আমি ঠিক করার জন্য এখান থেকে ভিউতে আসতেছি, এসে এখান থেকে ওয়ার্ড র্যাপটা চালু করে দিচ্ছি। তাহলে দেখেন এই পেজের মধ্যেই সে সীমাবদ্ধ থাকবে, ডান দিকে যাবে না। এখন যদি আমি সেভ দেই, দিয়ে যদি এখানে একটা রিলোড দেই, দেখেন এখানে কন্টেন্টগুলো চলে আসছে, এগুলো একটা প্যারাগ্রাফ আকারে আসছে। এখন আমি যদি এরকম আরও একটা প্যারাগ্রাফ নেই, এই পি ট্যাগটাকে শুরু করে কপি করলাম, আরও একটা প্যারাগ্রাফ নিলাম। এখন দেখেন যে দুইটা প্যারাগ্রাফ নিয়েছি, এখানে হয়টা কি একটু ফাঁকা দিছে, দেখেন একটা ফাঁকা দিয়ে মানে বোঝা যাচ্ছে যে এটা একটা প্যারাগ্রাফ, এটা আরেকটা প্যারাগ্রাফ, এভাবে নিছে। কয় টাকা আপনারা কি বুঝতে পারতেছেন বিষয়গুলো? প্রশ্ন আরো আরো দিতে হবে যে ছয়টা, হ্যাঁ তাহলে 30 টাকা হবে। 30 টাকা হ্যালো, ভাইয়া। আচ্ছা, ক্লাসের মধ্যে আপনারা সাইড টক থেকে নয়েজ করেন কি? এটা কোন ধরনের অভ্যাস? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে। এটা শোনা যাচ্ছে। কে নয়েজটা কে করতেছিল? একটা ক্লাস একটা স্লিপ এন্ড সাউন্ড মোডে চলবে। পার্টিসিপেন্টরা সহযোগিতা করবেন। আমাদের গালিব ভাই খুবই সুন্দর মতন দেখাচ্ছেন। এই বিষয়ে আপনাদের কোনো প্রবলেম থাকলে আপনারা গালিব ভাইকে জিজ্ঞাসা করবেন, না হলে আমাকে নক করবেন, অসুবিধা তো নাই। তো এই যে সাইডের যে টকটা করার আগে স্পিকারটা যে একটু মিউট করতে হয়, এটা একটা অনলাইন ক্লাস। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন আমি কি বলছি? জি স্যার। জি স্যার শোনা যাচ্ছে। খুবই ধন্যবাদ। কিন্তু আপনাদের একটা সাইড টকের কারণে যে ফুল ক্লাসের ডিস্ট্রাকশন মেথডটা যে একেবারে নষ্ট হয়ে যায়, এটা কি বুঝতে পারতেছেন আমি কি বোঝাতে চাচ্ছি আসলে? এই যে আমি যে আপনাদের মধ্যে ঢুকে ঢুকে কথা বলতেছি, আপনাদের ক্লাসের একটা হ্যাম্পারনেস তৈরি হচ্ছে না? আমি যদি এখন আপনাদের মধ্যে ঢুকে কথা না বলতাম, তাহলে কি আপনারা সবাই চুপচাপ থাকতেন? থাকতেন না কিন্তু। জি স্যার। আমার কথাটা বুঝতে পারছেন ভাই আমি কি বলছি সবাইকে? তো আমরা যতটা সম্ভব ততটা নয়েজ রিডাকশন করব। আমি ঠিক সবাইকে আছে? বলে রাখি যে আপনারা যখন কোনো প্রশ্ন করবেন অথবা কিছু বলবেন, শুধুমাত্র সেই সময় এসে মাইক্রোফোনটা অন করবেন। আর অন রাখবেন। আর বাদ বাকি সময় আপনারা সবসময় মাইক্রোফোনটা মিউট রাখবেন। সবার মাইক্রোফোন মিউট থাকবে, শুধুমাত্র যখন প্রশ্ন করবেন অথবা কোনো কথা বলার প্রয়োজন পড়বে তখন মাইক্রোফোনটা অন রাখবেন, এবং কথা শেষ করে সাথে সাথে মাইক্রোফোনটা মিউট করে ফেলবেন। জি। আর গালিব, আপনি তো এখন হোস্টে আছেন, জি আপনি স্যার। কি দেখছেন পার্টিসিপেন্টে কে কে আসছে কে কে আসছে না? স্যার এখানে ওয়েটিং মানে রুম কি রিকোয়েস্ট এনাবল আছে? রিকোয়েস্ট রিকোয়েস্টটা এনাবল করে রাখেন। ওকে স্যার। স্যার তখন যাকে রিমুভ করে দেওয়া হলো, মাহমুদুল ভাই মেবি, উনি হুম। বলতেছিল যে ঢুকতে পারতেছে না ক্লাসে। আচ্ছা, ওনাকে আমি না অ্যাড নেন। মাসুম মনে হয়। আচ্ছা আচ্ছা। আচ্ছা, মাসুম ভাইকে অ্যাড দেন দরকার হয়, দিয়ে বলেন যে উনার নয়েজের কারণে উনাকে রিমুভ করা হয়েছে, উনি বুঝতে পারবে। উনি বলল যে অ্যাড নাকি হতে পারতেছে না। এখন তো অ্যাড আছে ক্লাসে।
এখন আছে কি? এখন ক্লাসে উনি অ্যাড আছেন না? না স্যার। এই যে স্যার উনি হচ্ছে মেসেজ করছে। হ্যাঁ, উনাকে লিংক দেন এবং পার্টিসিপেন্ট পাসওয়ার্ড দেন। উনাকে লিংকটা দেন আর পার্টিসিপেন্ট পাসওয়ার্ডটা অন্য কেউ উনাকে দেন। আহ, এবং গ্রুপে আমি দেখেন হচ্ছে রিকোয়েস্ট পাঠিয়েছি, ওটা দরকারে অ্যাকসেপ্ট করে আমাকে অ্যাডমিন বানান, আর আপনিও অ্যাডমিনে থাকেন। আহ, আর আপনি আপনার ক্লাস কন্টিনিউ করেন, আমি এখানে আছি, সর্বদা আছি, ফলো করতেছি। ওকে স্যার। আর ইন টোটাল কি পার্টিসিপেন্ট আপনারা এই কয়জন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। এই কয়জন যদি হয় তাহলে আপনারা আপনাদের কি দুপুরবেলা ক্লাস করতে প্রবলেম হয়? আমার কথা কি শোনা যায়? জি জি স্যার স্যার, শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। বলছি দুপুরবেলা ক্লাস করতে কি আপনাদের প্রবলেম হবে? স্যার আমার জি স্যার, প্রবলেম হবে আমার। আচ্ছা ঠিক আছে, আপনি সকালে থাকেন, কন্টিনিউ করেন, দেখি কি করা যায়। ওকে কন্টিনিউ স্যার। করেন, ডাইরেক্ট কন্টিনিউ করেন আপনি। ওকে স্যার। হ্যাঁ মাসুম ভাই শুনতে পাচ্ছেন আপনি আমাকে? মাসুম বিল্লাহ ভাই। মাসুম বিল্লাহ ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? আপনার মাইক্রোফোনটা মেবি মিউট আছে। আচ্ছা ঠিক আছে, আমরা কন্টিনিউ করি। এই এতক্ষণ যেগুলো বিষয়ে আলোচনা করলাম এগুলো কি সবার ক্লিয়ার? কোথাও কি কোনো সমস্যা কারো? না ভাইয়া। আচ্ছা, কোথাও যদি কিছু বুঝতে অসুবিধা হয় তো আমাকে বলবেন, আমি বিষয়টা বোঝাই দিতে চেষ্টা করব। ভাই একটা হেল্প করতে পারতেন নাকি? নোটপ্যাড প্লাস প্লাস এর লিংকটা যদি পাইতাম ডাউনলোড। আচ্ছা, এই বিষয়টা অনেকেরই প্রয়োজন হতে পারে। তো নোটপ্যাড প্লাস প্লাস বলেন, ভিএস কোড বলেন বা কোনো সফটওয়্যার, আপনারা যেটা লাগবে সেটা আপনারা আমাকে যেভাবে জিজ্ঞেস করলেন এভাবে জিজ্ঞেস করবেন গুগলকে। গুগলকে বলবেন নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড, এতটুকু লিখে গুগলে সার্চ করবেন। দেখবেন গুগল আপনাকে বলে দিচ্ছে যে অমুক সাইটে আছে এই সফটওয়্যারটা, আপনি ডাউনলোড করতে পারেন। অমুক সাইটে আছে, অমুক সাইটে আছে, যে বিভিন্ন সাইটের লিংক দিয়ে দিয়েছে দেখেন। তো আমরা প্রথমটা মানে দেখালাম। বলছিলাম যে কোন ভার্সনটা বেটার হবে। আপনারা লেটেস্ট ভার্সনটা ইউজ করবেন। আমি এখন বর্তমানে এটা ইউজ করতেছি, যদিও আমি নোটপ্যাড সবসময় ইউজ করি না। আপনারাও পরবর্তীতে ভিএস করে চলে আসবেন, কিন্তু প্রথম দিকে যদি ভিএস করে যান সেক্ষেত্রে কাজ অনেক ইজি হয়ে গেলে আপনারা বিষয়গুলো শিখতে পারবেন না। এজন্য আমি নোটপ্যাড প্লাস প্লাসে কাজ করতেছি। এখান থেকে আপনারা নোটপ্যাড প্লাস প্লাসটা ডাউনলোড করে নিতে পারেন। এই লিঙ্কটা কি দিতে হবে আমার, নাকি আপনারা সার্চ করে নিতে পারবেন? পারবো ভাই, আচ্ছা পারবো। ঠিক আছে। হ্যালো ভাইয়া। হ্যাঁ বলেন। ভাইয়া আমার না নোটপ্যাড প্লাস প্লাস আগে থেকেই ডাউনলোড করা ছিল, তো এটা লেটেস্ট ভার্সন কিনা এটা আমার একটু চেক করে দেখতে হবে। যেটা ডাউনলোড করা আছে সেটাতে কি হবে আচ্ছা, যদি কোনো লেটেস্ট ভার্সন সমস্যা না নেই, হয়? কোনো সমস্যা নেই। লেটেস্ট ভার্সনই যে হতে হবে এমন কোনো কথা নাই। আপনার আগেরটা হলেও হবে। ইভেন আপনি যদি উইন্ডোজে ডিফল্ট ভাবে যে নোটপ্যাডটা থাকে এই নোটপ্যাডটা যদি ইউজ করেন তাও কোনো সমস্যা নাই। আপনার কোড যদি থাকে আউটপুট আসবে, কথা হচ্ছে এতটুকু। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা ওয়েলকাম। আচ্ছা আমরা এতটুকু পর্যন্ত করছি। এবার আমি চাচ্ছি যে বিভিন্ন ওয়েবসাইটে দেখি কিছু কিছু জায়গা বোল্ড লেখা থাকে। বোল্ড লেখা কি আমরা বুঝি? জি স্যার। জি ভাই একটু বেশি। বোল্ড লেখাটা হচ্ছে আমি বলে দিচ্ছি যে এই নর্মাল লেখার চাইতে একটু মোটা হয় বোল্ড লেখাটা। তো আমি চাচ্ছি কিছু অংশ বোল্ড হবে, সেটার জন্য আমি কি করব? তো আমি যদি চাই যে এই আমি আমার সোনার বাংলা এতটুকু বোল্ড হোক, তো এটার জন্য আমি এখানে একটা ট্যাগ ইউজ করব, সেটা হচ্ছে বিতে বোল্ড। তো আমার সোনার বাংলা এতটুকু যেহেতু করতে চাচ্ছি, তো এখানে আমি শুরু আর শেষটা করে দেব। এখন আপনারা একটু আইডিয়া করে বলেন তো, মনিরুল ইসলাম, আপনারা একটু আইডিয়া করে আমাকে বলেন তো যে কতটুকু লেখা বোল্ড হবে এবার
এখানে কতটুকু লেখা বোল্ড হবে? আমার সোনার বাংলাতে। আচ্ছা, দেখি আপনার শুরু আর কথা শেষ ঠিক হয় নেই। কিনা। আমরা দেখতে পাচ্ছি আমার সোনার বাংলা এই লেখাটুকু বোল্ড হয়ে গেছে ঠিকঠাক মতন। আচ্ছা, এবার আমি চাচ্ছি যে আমার সোনার বাংলা এতটুকু বোল্ড থাকবে আর আমি তোমায় ভালোবাসি এতটুকু হবে ইটালিক। তো এটার জন্য আমি কি করতে পারি? লেফট অ্যাঙ্গেল এল আই এখানে আই দিব। জি, আচ্ছা, এখানে এখানে স্ল্যাশ আই। আই, গুড। হুম, এটা ইটালিক যদি হয়ে করি যাবে। তাহলে হবে কি, এই পরের অংশটুকু ইটালিক হয়ে যাবে। দেখেন এই অংশটুকু ইটালিক হয়ে গেছে। ইটালিক মিন এই লেখাগুলো একটু বাঁকা বাঁকা হয়েছে দেখেন। জি, আচ্ছা, এতটুকু গেল। এবার আমি যেটা করব, আমি চাচ্ছি যে এতটুকু লেখা শুধু ইটালিক না, সাথে আন্ডারলাইনও হবে। আমি এর বাইরে কিন্তু না, আমি এটার মধ্যেই আন্ডারলাইন করতে চাচ্ছি। তো সেম ভাবে আয়ের শেষে আবারও আমি আরেকটা ট্যাগ ইউজ জি, করতেছি। ডাবল ট্যাগ, ট্রিপল ট্যাগ, যত ইচ্ছা ট্যাগ একই এলিমেন্টের উপর আপনারা ইউজ করতে পারেন, সমস্যা নেই। এখানে আমি আরো একটা ট্যাগ ইউজ করতেছি। স্ল্যাশ ট্যাগটা ইউ। হচ্ছে ইউ, ইউতে আন্ডারলাইন। এখন যদি রিলোড দেই, দেখেন আমি তোমায় ভালোবাসি এতটুকু আন্ডারলাইন হয়ে গেছে। এখন পর্যন্ত যতটুকু হয়েছে এতটুকু কি সবাই ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আপনাদের প্র্যাকটিস করতে দিব। এগুলো কি সবাই পারবেন নাকি এখন প্র্যাকটিস করে নেবেন একবার? জি পারবো ভাইয়া। পারবো স্যার, এগুলো পারবো ভাইয়া। আচ্ছা, যদি পারেন আচ্ছা তাহলে আমি সামনে আগাই। ভাইয়া, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনি যে ইটালিক ট্যাগ আর আন্ডারলাইন ট্যাগ দুটো একসাথে ইউজ করলেন, এই দুটো যদি কেউ আগে পরে দেয় তাহলে কোনো প্রবলেম হবে কি? না না, কোনো সমস্যা নেই। আমি যেখানে শুরু করব, যেখানে শেষ করব, তার মাঝের অংশটুকুতে সে কাজ করবে, এখন সেটা যেখানেই থাক না কেন। ওকে ভাইয়া। এবার আমি যা করব সেটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করব। অ্যাঙ্কর ট্যাগটা কি? এটা হচ্ছে আমরা সাধারণত দেখে থাকি যে যদি ফেসবুকে আসি, এগুলো তো বাটন। এই যে এখানে এখানে দেখেন একটা লিংক আছে। এখন আমি যদি এই লিংকে ক্লিক করি তাহলে কি হবে, আরেকটা ওয়েবসাইটে নিয়ে যাবে। দেখেন আমি নিউ ট্যাবে ওপেন করলাম, আরেকটা ওয়েবসাইটে নিয়ে আসলো। মানে একটা লেখা থাকবে, সেখানে ক্লিক করলে অন্য আরেকটা ওয়েবসাইটে নিয়ে যাবে। এই কাজটা করা হয় মূলত অ্যাঙ্কর ট্যাগের সাহায্যে। তো অ্যাঙ্কর ট্যাগটা দেওয়া হয় এ দিয়ে। এটা একটা শুরু করলাম, এটা একটা শেষ করলাম। এবার এর মধ্যে আমি একটা টেক্সট রাখবো। এখানে সাপোজ রাখলাম হচ্ছে গুগল রাখলাম। এখন যদি আমি একটা রিলোড দেই, দেখেন এখানে গুগল লেখাটা আসছে, কিন্তু আমার এখানে কাজ করতেছে না। গুগল লেখাতে ক্লিক করলে কিন্তু গুগলে যাচ্ছে না। এটার জন্য যা করতে হবে, আমার এই ট্যাগের মধ্যে এখানে হাইপার রেফারেন্স লিঙ্কটা ধরাই দিতে হবে। এখানে আমি বলবো HREF, যেটাকে বলা হয় হাইপার রেফারেন্স। HREF দিয়ে সমান সমান ডাবল কোট, এর মধ্যে আমার লিঙ্কটা দিয়ে দিতে হবে। যখন আমি গুগলে ক্লিক করব, এই লেখাটাতে ক্লিক করব, তখন কোথায় যাবে সেই লিঙ্কটা আমার এখানে দিতে হবে। তো আমি এখানে ধরেন google.com, এই লিঙ্কটা আমি ওখানে দিব। তো আমি এটা কাট করে নিলাম, নিয়ে HRF এর এই ডাবল কোটের মধ্যে আমি এটাকে পেস্ট করে দিলাম। এখন যদি সেভ দেই, এখন পর্যন্ত দেখেন মাউসটা এর উপরে নিলে একটা এডিটরের যে একটা সিম্বল আছে এরকম একটা আইকন আসতেছে, মানে টেক্সটের আইকনটা। কিন্তু যখন আমি রিলোড দিব তখন দেখবেন এটা হচ্ছে মাউসটা পয়েন্টার হয়ে যাবে। দেখেন এখন আমি যদি এর উপর মাউসটা নিয়ে আসি তাহলে এটা পয়েন্টার হয়ে যাচ্ছে, মানে এটা এখন ক্লিকেবল। আমি যদি এখানে এখন একটা ক্লিক করি, দেখেন এটা google.com-এ চলে আসছে। অর্থাৎ এর নিচে এখন আমি গুগলের লিঙ্কটা রেখে দিয়েছি। এখন আমি যদি এখানে চেঞ্জ করে ফেসবুক করে দিই, এখন কেউ একজন আমাকে বলেন, আমি যে এখানে ফেসবুক করে দিলাম, আমি যদি এখানে এখন ফেসবুক লেখাতে ক্লিক করি তাহলে কি ফেসবুকে যাবে? গুগলে চলে আসবে। গুগলে কেন যাবে? আমি তো এখানে ফেসবুক লিখে রাখছি, তাহলে ফেসবুকে কেন যাবে না? লিঙ্কটা লিঙ্কটা করার তো জন্য। আমরা গুগলেরই দিচ্ছি। আচ্ছা,
তার মানে আমরা বুঝতে পারতেছি এখানে টেক্সট যাই থাকুক না কেন, লিঙ্কটা যেটা থাকবে সেখানে যাবে। তো আমাদের এখানে একবার দেখাই দিই, ফেসবুকে যদি ক্লিক করি দেখেন গুগলেই যাচ্ছে। এখন আমি যদি ফেসবুকেই যেতে চাই তখন আমার facebook.com এর লিঙ্কটা নিয়ে এসে এখানে বসাইতে হবে। যখন আমি facebook.com এর লিঙ্কটা এখানে বসালাম, এবার যদি আমি ফেসবুকে ক্লিক করি তাহলে দেখেন facebook.com এ নিয়ে আসতেছে। আচ্ছা, এতটুকু গেল। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা বিভিন্ন পত্রিকার ওয়েবসাইট বা নয়েস আসতেছে কার কাছ থেকে। কারো যদি কথা বলার না থাকে তাহলে মাইক্রোফোনটা দয়া করে মিউট রাখবেন। আচ্ছা, আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখে থাকি যে এরকম এলিমেন্ট থাকে, দেন একটা ছবি থাকে, তারপরে নিচে আবারও এলিমেন্ট থাকে। তো আমি চাচ্ছি এখানে একটা ছবি অ্যাড করতে, পিকচার অ্যাড করতে। তো আমি কি করতে পারি? আমি এখন যা করব তা হচ্ছে গুগল থেকে একটা ইমেজ ডাউনলোড করে নিই। আমি গুগলে থেকে একটা ইমেজ ডাউনলোড করে নিচ্ছি। সাপোজ এটা নিলাম। এটা কাজ করবে তো? আচ্ছা, আমি ইমেজটা ডাউনলোড করে নিলাম। দেওয়ার পরে ইমেজের একটা নাম দিব। সাপোজ দিলাম img1। ভাইয়া বলেন। আচ্ছা, সাপোজ আমরা জেপিজি ফাইল, যেটা ইমেজ বুঝি সেটা হচ্ছে জেপিইজি, এখানে দেখছি ফাইল নেম ডব্লিউবিপি লাগছে, এটা কি আলাদা ফাইল? আচ্ছা, ইমেজ ফাইল শুধু জেপিজি হয় না, আপনার জেপিজি থাকে, পিএনজি থাকে, এটাও একটা ইমেজ ফরম্যাট, দেন বিএমপি আছে, এরকম আরো অনেক ইমেজ ফরম্যাট আছে, তবে জেপিজিটা সচরাচর বেশি চলে। তো আপনার এখানে ডট জেপিজিও থাকতে পারে, অন্য কোনোটাও থাকতে পারে, কিন্তু এটা দেখবেন আসলে কোনো ইমেজ কিনা। তবে এই ডাব্লিউইবিপি এটা সাধারণত এই ব্রাউজারের মাধ্যমে রান করে থাকে। এই যে, আচ্ছা, আপনার জন্য আমি এই করতেছি, জেপিজি একটা ডাউনলোড করে নিচ্ছি। না ভাই, সমস্যা নাই, আমি জাস্ট ফাইলটা সম্পর্কে আইডিয়া ছিল না তাই আর কি। এক্সটেনশনটা বিভিন্ন ধরনের হতে পারে, জি ইমেজেরও ভাই। বিভিন্ন ধরনের এক্সটেনশন থাকে। আচ্ছা, এখন আমি যা করব তা হচ্ছে এখানে একটা ট্যাগ ইউজ করব, সেটার নাম হচ্ছে img। এই ট্যাগের কাজ হচ্ছে একটা ইমেজ ইনসার্ট করা। এখন img দিয়ে আমি এখানে বলে দিব সোর্স কি, src। src মেইন সোর্স। এখানে আমি সোর্স দিয়ে সমান সমান, এর মধ্যে আমি এই ইমেজের নামটা দিয়ে দেব। এখানে যদি আমি ইমেজের নামটা দিয়ে দেই, দেন আমাদের ব্রাউজারে গিয়ে একটা রিলোড দেই, দেন দেখা যাক কি হয়। আমরা দেখতে পাচ্ছি ইমেজটা চলে আসছে। এখন কেউ একজন আমাকে বলেন যে H1 শুরু করছিলাম এবং শেষ করছি, এখানে হেডিং এর যতগুলো ট্যাগ আছে সবকিছু শুরু করছি এবং শেষ করছি, সবগুলো ট্যাগ, কিন্তু ইমেজ ট্যাগ শুরু করলাম কিন্তু শেষ কেন করলাম না? এটার কোনো এন্ডিং ট্যাগ থাকে না। সবকিছুরই ব্যতিক্রম কিছু জিনিস থাকে। তো HTML এর মধ্যেও ব্যতিক্রম কিছু ট্যাগ আছে যেগুলোর শুরু থাকে শেষ থাকে না। যেমন লাইন ব্রেক করতে চাইলে, অথবা এই যে ইমেজ ট্যাগ, তারপরে আরো কিছু ট্যাগ আছে যেগুলোর হচ্ছে শুরু থাকে কিন্তু শেষ থাকে না। তো যেটা শেষ থাকে না সেটাতে নিয়ম হচ্ছে এখানে স্ল্যাশটা দিয়ে দেওয়া, কিন্তু না দিলেও সমস্যা নেই, কাজ করবে। আচ্ছা, এইখানে ইমেজটা শো করতেছে। এখন আমি যদি এই ইমেজটাকে একটা ফোল্ডারের মধ্যে রাখি। গালিব স্যার, স্যার বলেন। স্যার ওটাকে সিঙ্গেল ট্যাগ আর ডাবল ট্যাগ বলে স্যার। ও আচ্ছা আচ্ছা স্যার, সরি। যেগুলা বের করেন ব্যতিক্রম আছে সেগুলাকে বলে সিঙ্গেল ট্যাগ। জি স্যার। সিঙ্গেল ট্যাগে আপনার শেষ করা
প্রয়োজন পড়ে না। আর যেগুলো ডাবল ট্যাগ রয়েছে যেমন ডিভ, সেকশন, হেডার, ফুটার, স্টাইল, যেমন সিএসএস যখন করবেন আপনাদেরকে গালিব স্যার বুঝাবেন, তো উনি খুবই সুন্দর মতন বুঝাচ্ছেন, তারপরেও মানে আমি যতটুকু আপনাদেরকে জ্ঞান দেওয়া দরকার আমি দিচ্ছি। তো ওই ব্যতিক্রমটা যেটা রয়েছে এইচটিএমএল এর মধ্যে আপনাদের গালিব স্যার একটু আগে যেটা বললেন সেটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ। আর ডাবল ট্যাগ কোনগুলা? ডাবল ট্যাগ যেগুলা শেষ হয়, যেমন H1 কি ট্যাগ বলেন তো? কেউ একজন অ্যান্সার করেন। ডাবল ট্যাগ। H1 ডাবল ট্যাগ। ডাবল ট্যাগ। IMG কি ট্যাগ? সিঙ্গেল ট্যাগ। গুড, ভেরি গুড। ওকে, কন্টিনিউ করেন। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যেটার শুরু এবং শেষ দুইটাই আছে সেটা হচ্ছে ডাবল ট্যাগ, আর যেটা শুধু শুরু আছে সেটা সিঙ্গেল ট্যাগ। এখন আমরা যদি এই ইমেজটাকে বাইরে না রেখে একটা ফোল্ডারের মধ্যে রাখি, আমরা দেখতে পাচ্ছি আমার ইন্ডেক্স ফাইলটা যেখানে আছে পিকচারটাও সেখানেই আছে। তো আমি যদি পিকচারটাকে একটা ফোল্ডারের মধ্যে রাখি, আইএমজি নামে একটা ফোল্ডার করলাম, করে পিকচারটাকে যদি এই ফোল্ডারের মধ্যে রাখি, দেন দেখেন পিকচারটা শো করতেছে না। এর কারণ কি বলেন? এটার কারণ ভাইয়া হচ্ছে ওটা ফোল্ডারের বাইরে আছে পিকচারটা, তাই। আমি যদি এখানে নাম দেই তার মানে হচ্ছে এটা সেম ডিরেক্টরিতে আছে, আর যখন কোনো ফোল্ডারের মধ্যে থাকবে তখন সেই ফোল্ডারের নামটা এখানে ধরাই দিতে হবে, বলতে হবে যে অমুক ফোল্ডারের মধ্যে যাও, দেন এই নামের একটা ইমেজ আছে সেই ইমেজটাকে ধরে নিয়ে আসো। তো এখানে যদি আমি বলে দেই যে আইএমজি, এটা আমার ফোল্ডারের নেম, দেন স্ল্যাশ দিয়ে আমি যদি এটাকে দেই, দেন আমি যদি ব্রাউজারে গিয়ে একটা রিলোড দেই, দেন দেখতে পাবো আমার ইমেজটা আবার চলে আসছে। তো আমি প্রথমে একটা কাজ করছি, আমি সব বাহিরে নিছি, এটা না করে উচিত ছিল একটা ফোল্ডারের মধ্যে রাখা। আমি এখন একটা ফোল্ডার করে নিচ্ছি, সাপোজ ওয়েব নামে একটা ফোল্ডার করলাম, করে আইএমজি এবং ইন্ডেক্স এই দুটাকেই এর মধ্যে রেখে দিলাম। এবার এটাকে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস করতেছি, রাইট ক্লিক করে, দেন এটাকে রান করতেছি। এখন পর্যন্ত যেগুলো বললাম সব কি ক্লিয়ার? হ্যালো, আমাকে কি শুনতে পাচ্ছেন সবাই? জি ভাই, ক্লিয়ার। আচ্ছা, আমরা এর মধ্যে একটা কাজ করছিলাম, সেটা হচ্ছে যদি ইমেজ ফোল্ডারের নামটা না ধরাই তাহলে দেখেন একটা এরর আসতেছে। এরর ঠিক না, মানে ইমেজটা শো করতেছে না। এখন আমি যদি এখানে আরেকটা অপশন আছে ALT, এটা ব্যবহার করি, দেন সমান সমান এখানে বলি যে পিক্সিলো, এটা দিলাম, দেন যদি এখানে একটা রিলোড দেই তাহলে দেখতে পাবো এখানে পিক্সিলো লেখা আছে। মানে কোনো কারণে যদি আমার ইমেজটা শো না করে তখন এই অল্টের মধ্যে যেটা আছে এই লেখাটুকু শো করবে। বুঝতে পারছি আমরা এটা বিষয়টা? আমি এখানে আবারও ইমেজ স্ল্যাশ এটা দিয়ে দিচ্ছি। এখন আমি চাচ্ছি এই যে ফেসবুক লেখাটাতে ক্লিক করলে facebook.com এ যাচ্ছে, এই ইমেজ লেখাটাতে ক্লিক করলেও facebook.com এ যাবে। এটা আমি কিভাবে করব, কেউ কি বলতে পারেন? হ্যালো, কেউ রেসপন্স করেন? আমাকে কি শোনা যাচ্ছে? ভাইয়া এই স্রেফ ট্যাগ ব্যবহার করে লিংকটা দিয়ে দেওয়া লাগবে। আচ্ছা, এই স্রেফ ট্যাগটা কোথায়? আপনি এখানে ব্যবহার করতে বলছেন? আচ্ছা, আমি বলে দিচ্ছি, লিঙ্কিং করানোর ক্ষেত্রে এই অ্যাঙ্কর ট্যাগটাই ব্যবহার হয়। অ্যাঙ্কর ট্যাগে যেহেতু এই যে facebook.com লেখাটা লিঙ্ক করানো আছে, তো আমি এই ইমেজটাকে কি করব, ইমেজটাকে এর মধ্যে দিয়ে দেব। আমরা জানি যে অ্যাঙ্কর ট্যাগের মাঝে যা কিছুই থাকে সেটার উপর ক্লিক করলে এই লিঙ্কটাতে যাবে, তো আমরা এর মধ্যে ইমেজটাকে দিয়ে দিলাম। দেখেন এবার কি হয়, আমি যদি এখানে একটা রিলোড দেই তাহলে ইমেজটা এবার হয়ে গেছে ক্লিকেবল, অর্থাৎ আমি এখন যদি ইমেজে ক্লিক করি তাহলে চলে যাবে facebook.com এ। ক্লিয়ার? ভাই আরেকবার।
আচ্ছা, আমি আবার দেখাচ্ছি। আমি এখানে কি করছি, একটা ইমেজ ট্যাগ নিছি, এখানে সোর্সটা বলে দিছি, যার কারণে সেই ইমেজটা এখানে শো করতেছে। আমি চাচ্ছি যে ইমেজটাতে ক্লিক করলে একটা লিঙ্কে ঢুকবে। তো আমরা জানি যে যখন কোনো লিঙ্কে ঢুকাতে চাই তখন এই অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতে হয়। আর অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এই যে ফেসবুক লেখাটা, এই এই ফেসবুক লেখাটার মধ্যে ক্লিক করলে এই লিঙ্কে যায়। তো আমি যদি এই ফেসবুক লেখাটা তুলে দিয়ে সেখানে ইমেজটাকে বসাই দিই, তার মানে ইমেজে ক্লিক করলেই ওখানে চলে যাবে। তো আমি যে ইমেজটাকে তুলে নিলাম, নিয়ে এই ফেসবুকটাকে তুলে দিয়ে ফেসবুকের জায়গায় ওটাকে বসাই দিলাম। ও আচ্ছা। তার মানে এখন ওই ফেসবুকের জায়গায় এখন এটা রিপ্লেস হয়ে গেছে, এখন এখানে ক্লিক করলে ফেসবুকে চলে যাবে। তার মানে ভাইয়া যেখানে আমরা টেক্সটটা লিখছিলাম ওই টেক্সটটা উঠাই দিয়ে জাস্ট ওখানে ইমেজ লিংকটা দিয়ে দিব, তাই না? জি, আচ্ছা। ওখানে ইমেজ লিঙ্কটা দিয়ে দিলেই হয়ে যাবে। আচ্ছা, এতটুকু ক্লিয়ার সবার? জি ভাইয়া। এখন আমরা এখানে ইমেজ ট্যাগের মধ্যে, ইমেজের শুরুর মধ্যে এখানে হাইট উইডথটা ব্যবহার করতে পারি। হাইট সমান সমান এখানে যদি আমি 20 দেই, দেন সেভ দিয়ে যদি একটা রিলোড দেই, দেখবো ইমেজটা অনেক ছোট হয়ে গেছে। আবার এখানে যদি বাড়ায় আমি 200 করি, দেন যদি এখানে একটা রিলোড দেই, দেখবো এটা আরেকটু বড় হয়েছে। আবার এখানে যদি আমি 2000 করি, দেন একটা রিলোড দেই, দেখেন 2000 হয়ে গেছে। মানে এটার মানে হচ্ছে এই ইমেজের হাইটটা এখানে নির্ধারণ করে দিলাম 2000, আমি 2000 না দিয়ে 200 করলাম। এবং ওয়েট, WIDTH, এবার ওয়েটটা দিয়ে দিচ্ছি 100, দেখেন কি হয়। দেখেন ইমেজটা চ্যাপ্টা হয়ে গেছে। অর্থাৎ হাইট বলতে বোঝাচ্ছে এই যে উচ্চতা, আর উইড বলতে বোঝাচ্ছে যে এই পাশ থেকে এই পাশে ভার্টিক্যাল। এই পাশে আমি দিছি 100, তার মানে এদিকে বেশি চিকন হয়ে গেছে, আর এই পাশে দিছি 200, তার মানে এদিকে হাইটটা হয়ে গেছে বেশি। তো আমি যদি এখানে উইডটা 100 না করে এটাকে যদি 500 করি, দেন সেভ দিয়ে যদি এখানে একটা রিলোড দেই, দেন দেখা যাবে কি উইডটা অনেক বেশি হয়ে গেছে। আর উইডটা যদি একেবারেই না দেই, তাহলে ওর যেই উইড ছিল এই 200 হাইটের জন্য যেই উইডটা দরকার সে অটোমেটিক ধরে নেবে। এই তো, এটা। এখন আমরা চাচ্ছি যে এই কোডগুলো এভাবেই থাকবে, কিন্তু কোডগুলো কাজ করবে না। অর্থাৎ আমার একটা কিছু জায়গায় লিখে রাখতে হতে পারে, আমার যখন এরকম 1000 লাইনের কোড হয়ে যাবে, তখন আমার খুঁজে খুঁজে কোন অংশটা কি কাজের জন্য ব্যবহার করছি এটা অনেক কষ্টসাধ্য খোঁজা। তো এটার জন্য আমি হচ্ছে এখানে কমেন্ট করে লিখে রাখতে পারি যে ধরেন এখানে বললাম যে এই লাইন কোড ট্যাগ এর জন্য, ধরেন এটা আমি লিখলাম, এই লাইনটা লিখে রাখলাম এটার জন্য। কিন্তু আমি যদি এখন সেভ দিয়ে রান করি তাহলে কি হবে, দেখেন এই লাইন অ্যাঙ্কর ট্যাগের জন্য এটা কিন্তু লেখাটা শো করতেছে। কিন্তু এটা যদি শো করে তাহলে তো আমার কমেন্ট হলো না। আমার কমেন্ট করার জন্য যেটা করতে হবে, এইটাকে HTML কমেন্ট করার জন্য যেটা করতে হয়, সরি আমি একটা জিনিস একটু দেখে নিই। দেখেন ওইটা চলে গেছে। আমার কোডের মধ্যে এইটা লেখা আছে, আমি আমার বোঝার সুবিধার্থে আমি এটা লিখে রাখছি, কিন্তু আউটপুটে সেটা শো করতেছে না। অর্থাৎ এই যে কি আসলো, এই যে একটা চিহ্ন শুরু করছি আর এটা হচ্ছে শেষ করছি, এর মাঝে যেটাই আমি লিখবো সেটাই কমেন্ট আউট হয়ে থাকবে, এটা কোনো কাজ করবে না কোডের ক্ষেত্রে। এখন এই কাজটা যদি আমি করি ফুল বডিতে, ধরেন H1 এর শুরুতে এটা করলাম, আর এখানে এসে এটা শেষ করলাম, তাহলে কি হবে বলেন তো, কেউ একজন আমাকে বলেন তো।
কোনো আউটপুট আসবে না, কেননা পুরোটাকে আমরা কমেন্ট আউট করে দিছি, এখন এটা কোনোটাই কাজের না। দেখেন সম্পূর্ণ আউটপুটটা হারিয়ে গেছে। আচ্ছা, এখন এটা আপাতত কমেন্ট আউট হিসেবে থাক। আমরা এখন নিচে একটা কাজ করি, প্রথমে একটা হেডিং নেই, H1 শুরু করলাম, H1টা শেষ করলাম, এখানে লিখলাম this is heading, দেন রিলোড দিলাম, this is headingটা লেখাটা আসলো। এবার আমি যা করব তা হচ্ছে এই লেখাটাকে মাঝখানে নেব, এই মাঝ বরাবর নিয়ে আসবো। সিএসএস দিয়ে মাঝখানে নিয়ে আসা যায়, কিন্তু আমরা এখন সিএসএস এ মুভ হচ্ছে না, আমরা এইচটিএমএল দিয়ে কিভাবে মাঝখানে নিয়ে আসতে হয় সেটা দেখব। তো মাঝখানে নিয়ে আসার জন্য এখানে একটা ট্যাগ আছে সেন্টার নামে, এই সেন্টার ট্যাগটা শুরু এবং শেষের মাঝে যাই রাখবো সেটাই সে সেন্টার করে দিবে। দেখেন আমি যদি এখন রিলোড দেই, এই লেখাটা মাঝখানে চলে আসছে। এটা কিন্তু সিএসএস করলাম না, আমি জাস্ট এইচটিএমএল এর মাধ্যমেই এটাকে মাঝে নিয়ে আসলাম। ভাইয়া ভাইয়া বলেন। সেন্টারের জায়গায় যদি অ্যালাইনমেন্ট বা জাস্টিফাই গুলো যেটা দিব সেটাই অ্যালাইং জাস্টিফাই, এখানে অ্যালাইং সেন্টার করা যেত, এটা এইচটিএমএল এর ঠিক আছে, কিন্তু জাস্টিফাই কন্টেন্ট ওইটা আপনার হচ্ছে সিএসএস এর মধ্যে চলে যায়। তো সিএসএসটা এখন আমরা ধরতেছি না, এই জন্য আমরা এইচটিএমএল দিয়ে করলাম। এখানে টেক্সট অ্যালাইং সেন্টার করা যায় সিএসএস এর মাধ্যমে, অথবা এখানে শুধু অ্যালাইং করা যায়, এএলআইজি শুধু অ্যালাইং। এখানে এটাও চাইলে আপনি এর মধ্যেও সেন্টার দিতে পারেন, এটাও যদি করেন তাও সেন্টার হবে, কিন্তু এটা কাজ করবে কিসের ক্ষেত্রে? শুধুমাত্র এই হেডিংটার ক্ষেত্রে। আর আমি যে এই সেন্টার ট্যাগটা ব্যবহার করছি, অর্থাৎ এর মাঝে আমি যাই কিছু নিব সেটা সবকিছুই সেন্টার হবে। আমি এটা তুলে দেই, দেখেন তারপরও সেন্টারেই আছে। কিন্তু আমি যদি এই নিচের লাইনে ধরেন কিছু একটা নিলাম, আরেকটা হেডিং নেই, দেখেন এটা আবার কিন্তু বামে চলে আসছে, মানে এটা সেন্টার হয় নাই, তার মানে এটাকে আলাদা করে আবারও এটাকে সেন্টার করতে হবে। তো আমি এই কাজটা ইজি করার জন্য যেটা করেছি সেটা হচ্ছে এখানে একটা সেন্টার ট্যাগ ইউজ করছি, শুরুতে এবং শেষে। এখন দেখেন দুইটাই মাঝে চলে আসছে, অর্থাৎ এর মধ্যে আমি এখন যাই করব সেগুলোই সব সেন্টার থাকবে। তো এখানে আমি একটা আগের মতো একটা প্যারাগ্রাফ নেই, পি ট্যাগ নিলাম, কপি করে নিয়ে আসতেছি, সরি এর মধ্যে বিভিন্ন ট্যাগ ইউজ করছি, এগুলো না থাক, আমি কিছু টেক্সট কপি করে নিয়ে আসি অন্য ওয়েবসাইট থেকে। সাপোজ এখান থেকে কিছু টেক্সট নিচ্ছি, আর পেজের টাইটেলটা আমি চেঞ্জ করে দিয়ে দিচ্ছি, এখন যদি আমি একটা রিলোড দেই তাহলে দেখতে পাবো এখানে যে দিস ইজ হেডিং, দেন তার নিচে একটা প্যারাগ্রাফ শো করতেছে এবং সবকিছু সেন্টার করা আছে। এখন আমি যদি চাই যে এই যে একটা বাক্য এতটুকুর পরে এই লাইনটা নিচের লাইনে থাক, তো সেটার জন্য এই দুইটার মাঝে একটা ব্রেক সৃষ্টি করতে হবে। ব্রেক সৃষ্টি করার জন্য আমরা এইখানে ইউজ করব হচ্ছে পিয়ার ট্যাগ, এটা একটা সিঙ্গেল ট্যাগ। এখানে আমি যদি বিয়ার দিয়ে দেই, দেন কন্ট্রোল এস দিয়ে সেভ করে যদি একটা রিলোড দেই, দেখবো এক লাইন নিচে চলে আসছে এরপর থেকে। তো আমরা এই বিয়ার ট্যাগটা আরো কিছু ইউজ করি, যেমন এরপরে ধরেন এই 1500 এস এর পরে এখানে একটা বিয়ার দিলাম, এরপরে এই বুকের পরে একটা বিয়ার দেই,
একটা বিয়ার দেই। এখানে একটা দেই। বিয়ার ট্যাগের কাজটা সবাই বুঝতে পারছেন? জি ভাই। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এখন আমি চাচ্ছি এর আগে একটা ইমেজ ইনসার্ট করতে। এখানে একটা ইমেজ ট্যাগ নিচ্ছি, দেন সোর্স। আমরা তখন কি করলাম, একটা ইমেজ ডাউনলোড করছি, ডাউনলোড করে সেই ইমেজটার নাম এখানে শো করাইছি, নামটা বলে দিছি এখানে। কিন্তু আমি যদি চাই যে ইমেজটা ডাউনলোড করব না, সরাসরি অনলাইন থেকে নিব, সেটাও আমরা করতে পারি। তো সেটার জন্য আমরা যা করব তা হচ্ছে এখানে ইমেজটাতে আসব, সাপোজ এটাতে আসলাম, ওপেন ইন নিউ ট্যাব করলাম, দেন এটাকে রাইট ক্লিক করে করব ওপেন ইমেজ ইন নিউ ট্যাব। অর্থাৎ এখন যে লিঙ্কটা পাচ্ছি এই লিঙ্কটা এই ইমেজের লিঙ্ক। এখন আমি যদি এটাকে কপি করি, করে যদি আমি রান করাই, এই এসআরসির মধ্যে আমি লিঙ্কটা দিয়ে দেবো। আগে যেভাবে আমি নাম দিতাম এখানে ফোল্ডারের নাম সহ, সেখানে আমি জাস্ট এই লিঙ্কটা দিয়ে দেবো। দেওয়ার পরে যদি আমি এটাকে রান করি, আমি দেখতে পাবো এখানে ইমেজটা সুন্দর মতন চলে আসছে। সবাই কি বুঝতে পারছেন বিষয়টা? জি ভাই। জি স্যার। আচ্ছা, 10টা 57 বাজে। এখন আপনারা যা করবেন তা হচ্ছে এতটুকু আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করবেন, নিজেরা প্র্যাকটিস করবেন। এবং আমি যদি কাউকে বলি যে আপনার স্ক্রিনটা শেয়ার করে দেখান, তাহলে আপনার স্ক্রিনটা শেয়ার দিবেন, দিয়ে কি করতেছেন সেটা একটু দেখাবেন। বুঝতে পারছেন আমার কথা? সবার কি নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড করা আছে? নাই স্যার, তো করে নিচ্ছি। নাই ভাই, plus নাই নাই। ভাই, আজকে আমি প্রথম। আচ্ছা, যদি হ্যাঁ, মনে করেন আমার যে কাছে এটা ডাউনলোড করতে সময় লাগবে, তো আপনারা এখন ইউজ করবেন নোটপ্যাড। জাস্ট এটা আপনার প্রত্যেকের উইন্ডোজে এটা ডিফল্ট ভাবেই থাকবে। এখানে জাস্ট স্টার্ট বাটনে একটা ক্লিক করবেন, এখানে লিখবেন নোট, তাহলেই চলে আসবে নোটপ্যাডটা। এটা ওপেন করবেন। আর আপনারা প্রথমে গিয়ে যে ফাইলটা করবেন, করার পরে এটাতে রাইট ক্লিক করবেন, করে এখানে নোটপ্যাড যদি না পান, ওপেন উইথে এসে এখান থেকে নোটপ্যাডটা সিলেক্ট করে দেবেন। এখানে ক্লিক করলে এটা নোটপ্যাডের মাধ্যমে রান হবে। দেখেন আমি যে কোডগুলো লিখছি এগুলো সবকিছু নোটপ্যাডের মধ্যে চলে আসছে। হ্যাঁ, আমার কাছে সাবলাইম টেক্সট আছে, ওটা দিয়ে হবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সাবলাইম দিয়েও হবে, কিন্তু আপনি যদি আগে থেকে এটাতে এক্সপার্ট না হয়ে থাকেন, তাহলে আমি বলবো আপনি সাবলাইম ইউজ করেন না। জি ভাই, এর আগে ইউজ করছি। আপনার কি এইচটিএমএল সিএসএস এগুলো সম্পর্কে ধারণা আছে আগে থেকে? জি ভাই, এর আগে কিছু করছি কাজ। আচ্ছা, যদি মনে করেন যে না আপনাকে পরীক্ষার সময় কিন্তু শর্টকাট ইউজ করতে দেওয়া হবে না, এভাবে লিখতে হবে। যদি মনে করেন যে না আমি এগুলো না দেখে সবকিছু পারবো, তাহলে আপনি সাবলাইম ইউজ করেন, সমস্যা নেই। আচ্ছা ভাই, নোটপ্যাডটা ইউজ করছি। আচ্ছা, আপনারা একটু প্র্যাকটিস করেন। আমি ভাইয়া কমপ্লিট, হয়ে গেছে আপনার? আপনার সাথে সাথে করছিলাম। আচ্ছা, কে বলছেন আপনি? জয়। জয় ভাইয়া, আচ্ছা ঠিক আছে। গালিব আছেন? হ্যাঁ স্যার, আছি। কোনো সমস্যা? না স্যার, আমি হচ্ছে এতটুকু দেখানোর পরে সবাইকে একটু প্র্যাকটিস করতে বললাম, এতটুকু। আপনার স্টুডেন্ট গুলো কেমন সবাই? স্যার স্টুডেন্টগুলো মোটামুটি বুঝতেছে, সবাই ভালোই বুঝতেছে। যাক, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আর গ্রুপের সবাইকে অ্যাড করেছেন? স্যার গ্রুপে হচ্ছে সবাইকে এখনো অ্যাড করা হয় নাই, আমি গ্রুপটা তৈরি করে ওদের কাছে লিঙ্কটা দিয়ে দিছি।
এখন রিকোয়েস্ট দিয়ে রাখছে সবাই, কিছু জনকে অ্যাকসেপ্ট করছে আর বাদ বাকি জনকে ক্লাস শেষে করব। তো আপনার তো এখন মনে হয় প্র্যাকটিস সেশন চলছে, জি স্যার। মানে যা করিয়েছেন তা আবার করিয়ে বুঝিয়ে নিচ্ছেন। জি স্যার। এবং এখানে অনেকের মনে হয় নোটপ্যাড প্লাস প্লাসটা ইনস্টল করা নাই, তো যাদের করা নাই তাদেরকে ঠিকঠাক মতন করিয়ে দেন। ওকে স্যার। মানে প্রথম ক্লাসে আপাতত এনভায়রনমেন্টটা ক্রিয়েট করায় দেন। ওকে স্যার। বুঝতে পারছেন আমি কি বলছি? জি স্যার। নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল করাবেন, ভিএস কোড ইনস্টল করাই নিবেন, পিক্সি ইনস্টল করাই নিবেন। আমার কথা বুঝতে পারছেন আমি কি কি বলছি? জি স্যার। ওকে, তাহলে করাই নেন। আর এই যে গ্রুপে আমাকে পেন্ডিং এ রাখছেন, আগে অ্যাকসেপ্ট করেন। আচ্ছা স্যার, আমি এটা করে দিচ্ছি। আর আর এই ডাব্লিউডিডি ডাব্লিউ দিছেন বড় হাতের আর ডিডি দিছেন ছোট হাতের, ওটা দরকার হয় চেঞ্জ করে দিন। ওকে স্যার। ডাব্লিউডিডি সবকটা ক্যাপিটালাইজ। ঠিক আছে স্যার? ওকে, ধন্যবাদ। আপনি ক্লাস নেন, কাজ করান। ওকে। ইয়েস কোড। আপনারা কি প্র্যাকটিস শুরু করছেন? ভাইয়া কেবল স্টার্ট করলাম। আচ্ছা, আপনারা এক কাজ করেন, আপনারা নোটপ্যাড প্লাস প্লাসটা দিয়েই শুরু করেন, নোটপ্যাড দিয়ে না করে। এটাই বেটার হবে। এটা হলো 64 বিট। আমি লিংকটা দিয়ে দিচ্ছি। ভাইয়া আমার তো নোটপ্যাড আছে, তাহলে আমি কি আবার ডাউনলোড করব, মানে নোটপ্যাড প্লাস প্লাস? না, আপনি তাহলে ওটাই ইউজ করেন। যাদের নোটপ্যাড প্লাস প্লাসটা ডাউনলোড করাই নেই তাদের আমি চ্যাট বক্সে যে লিংকটা দিচ্ছি এই লিংকের মাধ্যমে ডাউনলোড করে নেন। ওকে ভাইয়া। আমি চ্যাট বক্সে দেখেন লিংক দিছি, এই লিংক থেকে আপনারা নোটপ্যাড প্লাস প্লাসটা ডাউনলোড করে নেন। ভাইয়া হুম। হচ্ছে কি আমার যে আইডিএম ইনস্টল করা আছে, তো আমি ডাউনলোড দিলে বলছে নট সাপোর্টেড। আইটেম এটা বলছে নট সাপোর্টেড। এই- আপনার স্ক্রিনটা শেয়ার এটা- করেন। আচ্ছা ভাইয়া, ভাই দেখতে পাচ্ছেন? এখন পর্যন্ত না। ভাইয়া দেখতে পাচ্ছেন? হুম, দেখতে পাচ্ছি এবার। এটাই তো, তাই না? 32 বিটটা না নিয়ে 64 বিট নেন। এই যে, আপনার আইডিএম কি লাইসেন্স করা আছে? আমি ক্র্যাক ফাইল ইউজ করছি। আচ্ছা, মেবি ক্র্যাকে সমস্যা হয়েছে। আপনি এক কাজ করেন, আমি আপনার স্ক্রিনটা এত ঘোলা কেন দেখা যাচ্ছে? কি জানি এখানে একটা অপশন ছিল। আচ্ছা, আপনি Hide and- এক্সটেনশন অপশনে যান, গিয়ে আপনার আইডিএমটা আপাতত ডিজেবল রাখেন, অথবা আইডিএম এর যেই উপরে ব্রাউজারের ওখানে যে একটা আইকন আছে ওখানে রাইট ক্লিক করেন। এখানে আপনার স্ক্রিনটা মেবি পরে আসতেছে। এখানে না, এখানে না, ব্রাউজারে যান, গিয়ে দেখেন হচ্ছে যে অ্যাড্রেস বারের ডান পাশে ওখানে হচ্ছে আইডিএম এর একটা আইকন আছে। হ্যাঁ, হ্যাঁ, ওইটার উপর রাইট ক্লিক করেন। রিমুভ ফ্রম মাইক্রোসফট ইডিজি। এখানে ডিজেবলের অপশন আছে কিনা দেখেন। এখানে একটা কাজ করা যায়, ম্যানেজ এক্সটেনশনে যান। এক্সটেনশন এটা রিমুভ করে দিলে তো হবে।
আপনি রিমুভ করেন না, জাস্ট ডিসেবল করে রাখেন। হ্যাঁ, করে দিয়ে এখন তাহলে দেখে নেন। হ্যাঁ হয়েছে ভাইয়া, আচ্ছা ভাই, থ্যাংক ইউ। ওয়েলকাম। এখন আপনার এটা স্টপ দিয়ে দেন, শেয়ারটা। আমি ভিডিওটা এতটুকু একটা সেভ করে নেই।